গত কয়েক বছর আগে একরের সন আমার স্মরণ নেই, 3-4 বছর হবে অথবা আর একটু কম বেশি, এক নাস্তিক রাতারাতি মুসলমান হয়ে গেল। বাস্তবে মুসলমান হয়নি। পরবর্তীতে এই ভিডিও লিক হয়েছে। ওরা নিজেরা বসে একটা গোপন বৈঠক করেছিল যে আমরা নাস্তিক হিসাবে যত কথাই বলি না কেন মুসলমানরা আমাদের কথা খায় না, কারণ ওরা আগ থেকেই বোঝে এগুলো আমাদের দুশমন। ওদের কথা যৌক্তিক হোক অযৌক্তিক হোক কোনোটাই কানে নেওয়া যাবে না। এটাই তো বাস্তবতা। এক নাস্তিক যদি আপনার সামনে ভালো কথাও বলতে চায় আপনি কিন্তু শুনবেন না, ভক্তি আসবে না। তো বক্তার উপর ভক্তি না আসলে তার কথার উপরও ভক্তি আসে। তো এখন তারা বসে সলা পরামর্শ করলে একটা কাজ করা লাগবে, চল আমরা মুসলমান সাজি। আর আমাদের তো বাঙালি জাতির এসকোয়ার হুজুগ আর একটু আবেগ এমনি বেশি। দেখা যায় নও মুসলিম কেউ হয়েছে, বেশ তারে একেবারে মাথায় তুলে তুলে, আরে নও মুসলিম হয়েছে ভালো কথা, এখন তো তার এলেম শিখতে হবে, আমল করতে হবে, দিনের লাইনে সময় দিতে হবে, কোনো বুজুর্গের সাথে মেহনত করে নিজের ভেতরটাকেও ধীরে ধীরে তরবিয়াত করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। ধাপ তো অনেক বাকি আছে। কিন্তু দেখবেন নও মুসলিম হয়েছেন বক্তা বানিয়ে ছেড়েছে, আর নামের আগে ডিগ্রি লাগে না, আল্লামা মাওলানা মুফতি শাইখুল হাদিস কিছু লাগে না, নও মুসলিম অমুক ইবনে তমুক। এখন দেখা যায় না পারে সূরা, না পারে কেরাত, না পারে মাসালা, এসে কথা বলতে বলতে হয়তো অনেক ভালো কথা বলে, মাঝে মধ্যে এমন কিছু বলে 10 জনও যদি ফিতনায় পড়ে ফিতনার দায় কে নেবে? বাংলাদেশে তো ওয়াজ মাহফিল সার্কাস হয়ে গিয়েছে না এখন। নারী থেকে পুরুষ হওয়া বক্তা, পুরুষ থেকে নারী হওয়া বক্তা, 26 ইঞ্চি 32 ইঞ্চি 48 ইঞ্চি বক্তা, কোকিল কণ্ঠস্বর, কাউয়া কণ্ঠস্বর, হেলিকপ্টারে আগমন করিবেন, রকেটে চড়ে আগমন করিবেন, এই টাইপের ডায়লগগুলা লেখে নাকি লেখে না? তো লেখার মানেটা কি? নারী থেকে পুরুষ হলো না, পুরুষ থেকে নারী হলো না, ট্রান্সজেন্ডার হলো, এর সঙ্গে হেদায়েতের সম্পর্ক কি রে ভাই? এইরকম মানুষের সাথে কি আলাদা হেদায়েতের তাল্লুক আছে নাকি? বক্তা হেলিকপ্টারে না রকেটে চড়ে যদি আসে তাহলে আসমান ফুটা হয়ে হেদায়েতের বৃষ্টি পড়তে থাকবে নাকি? তাহলে এগুলো লেখার মানে কি? পুরোটাই তো ফাইজলামি। দিনই নষ্ট হয়েছে, মাকসাদ নষ্ট হয়েছে, এজন্য এখন সার্কাস বানিয়েছে। সার্কাস এখন শিশু হলে আর কি লাগে, বামন হলে ব্যাস। আর বামনরা আগে থাকতে হলো বিভিন্ন জায়গায় আমরা দেখতাম, ওই হোটেলে গেলে হোটেলের সামনে দাঁড়িয়ে সালাম দিত, আর যাওয়ার সময় মানুষ 10-20 টাকা খুশি হয়ে দিত, এই কাজগুলো করত। এখন অনেক বামনরাও জীবনের টার্গেট বানিয়েছে, কিছু পারি বা না পারি, টিকটক একটা অ্যাকাউন্ট তো খুলতে পারি, টিকটক একটা খুলে কিছু ইসলামী কন্টেন্ট বানালেই বাস ভাইরাল। চলছে নাকি চলছে না? এগুলো আল্লাহ তাআলা হেফাজত করুক। তো যেই প্রসঙ্গে বলছিলাম যে এখন বেচারা নও মুসলিম সাজলো, তা আগ থেকে তো ফ্যান ফলোয়ার আছেই। মানুষ তো গালি দিয়ে অনেকটা সেলিব্রিটি বানায়, গালি দেওয়াও এটা বিরাট একটা ব্যাপার। অনেক সময় ইচ্ছা করে কোনো নাস্তিক বেঈমান রাসূলের সামনে বেয়াদবি করে, যাতে করে মুসলমান তারে গালি দেয়, হুমকি দেয়। বলবেন লাভ কি? বিশাল লাভ। 1 নম্বর লাভ হলো মার্কেট বাড়বে, মানে ভাইরাল হবে। ভাইরাল হলে কি হবে? ও যদি ধান্দা করতে চায় ধান্দার পথ সগম হবে। টিকটক অ্যাকাউন্ট থাকলে তাও কামাই, ফেসবুক পেজ থাকলে তাও কামাই, ইউটিউব চ্যানেল থাকলে তাও কামাই, কারণ যত ভিউ তত তার পয়সা, তত তার ডলার। 2 নম্বরে যদি বইপত্র লেখে এতেও তার লাভ। 3 নম্বরে হলো সে কাফের মুশরিকদের কাছে সাহায্য চাইবে। দেখো আমেরিকা, দেখো কানাডা, দেখো ইসরায়েল, দেখো অমুক, দেখো তমুক, এই যে মৌলবাদীরা আমার হুমকি দিচ্ছে, ফেসবুকে হুমকি দেয় না কমেন্টে, তোরে মাইরা ফালামো, কাইটা ফালামো, খায়া ফালামো, এই যে এরকম হুমকি দেয়, এগুলোর স্ক্রিনশট নিয়ে দূতাবাসে দেখা। দেখেন আমি তো মূলত আপনাদের পোষা কুত্তা, আপনাদের একটা গোলাম। আপনাদের আদর্শই তো আমার আদর্শ। আমি আপনাদের এই মুক্ত চিন্তার আদর্শ প্রচার করার জন্য এই দেশের উগ্রবাদী আর মৌলবাদীগুলো আমার পেছনে লেগেছে। তা আমাকে একটা আশ্রয় দেন, আমি আপনাদের আশ্রয়ে থেকে দুনিয়ার মধ্যে আপনাদের আদর্শটা ছড়িয়ে দিতে চাই, আপনাদের একজন সেবাদাস হিসেবে কাজ করতে চাই। ফলে কি হয়? ওদেরকে ভিসা একটা দিয়ে দেয়, যাও তোমাদেরকে রাজনৈতিক আশ্রয় দিয়ে দিলাম। এই রাজনৈতিক আশ্রয় নিয়ে দেখবেন নাস্তিক বেঈমানরা পৃথিবীর উন্নত দেশগুলোতে, পশ্চিমা বিশ্বের এমন এমন রাষ্ট্র, 10 লাখ হয়েও হয়তো ওই দেশে আপনি থাকার কোনো সুব্যবস্থা করতে পারবেন না, কিন্তু তারা গ্রিন কার্ড পেয়ে যাচ্ছে, ওই দেশের স্থায়ী বাসিন্দায় পরিণত হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমার আপনার কয়েকটা গালিরে পুঁজি করে। হচ্ছে নাকি হচ্ছে না? যার কারণে দেখবেন যতগুলো নাস্তিক বেঈমান আছে বেশি দিন বাংলাদেশে থাকে না। তাহলে যায় কই? জাহান্নামে যায় না? জাহান্নামে না, দুনিয়ার এই উন্নত রাষ্ট্রগুলোতে যায়, নিরাপত্তা পায়, পয়সা পাতি পায়, সেখানে বসে বসে ইসলামকে গালি দেয়, নবীকে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করে বেড়ায়। অথচ এই বাংলার জমিনে সবচাইতে বেশি মজলুম যারা, সবচাইতে বেশি মজলুম যারা, সে আলেম ওলামারা যদি মুসিবতে পড়ে, দুনিয়ার কোন রাষ্ট্র আছে সে আলেমদের পাশে দাঁড়াবে?
কে দেয় আশ্রয়? রাজনৈতিক আশ্রয়। তাদের রাজনৈতিক আশ্রয়ের জায়গার নাম হলো কাশিমপুর, তাদের রাজনৈতিক আশ্রয়ের জায়গার নাম হলো কেরানীগঞ্জ। এগুলো হলো আশ্রয় কেন্দ্র আর কি। সবার জন্য মেহমানখানা থাকে, আমাদের জন্য মেহমানখানা হলো এই সমস্ত জায়গাগুলো যেখানে বিনামূল্যে আমাদেরকে সকাল বিকাল রাত 3 বেলা মেহমানদারি করা হয়ে থাকে, একটা পয়সাও লাগে না। মানে আমাদের থেকে চেয়ে চেয়ে কোনো পয়সা নেয় না, সেই রকম মেহমানদারি। মনে করেন কাশিমপুরে 1 বছর আমরা যে রুটিনে ছিলাম, এখন জেলের মধ্যেই দেখা যায় চাষ হতো, এক এক সময় এক এক জিনিসের চাষ, কখনো বেগুন, কখনো মূলা, কখনো পুঁই শাক, এক এক সময় এক এক আইটেম। মনে করেন এখন মূলা চাষ হয়েছে, ব্যাস মূলা যে শুরু হয়েছে হয়েছে, যতদিন পর্যন্ত জেলের এরিয়ায় 1 পিস মূলা বাকি থাকবে মূলাই চলবে। কারণ সকালে ব্রেকফাস্টেও মূলা, দুপুরের লাঞ্চেও মূলা, রাতের ডিনারেও মূলা, মূলা আর মূলা আর মূলা। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মূলা আর ফুরায় না। মূলা খেতে খেতে জীবনটাই মূলাময় হয়ে যায়। এরপর শুরু হয় বেগুনের সিরিয়াল। ব্যাস যতদিন পর্যন্ত একটা বেগুন বাকি থাকবে ততদিন পর্যন্ত আপনার বেগুন খেতেই হবে। একদিকে তুললে কি হবে, আরেক দিক থেকে এসে নতুন আরেক ফসল লাগাবে, তার মানে ওইটার সিরিয়াল খাবার আসছে। তো এখন কারাগারের মধ্যে 2টা জিনিস নিয়মিত আপনার খাওয়া লাগবেই লাগবে। 1 নম্বরে হলো মশার কামড়, কয় কোটি যে খাবেন জীবনে গুণে শেষ করতে পারবেন না। আর 2 নম্বর মশার কামড়ের পর সবচাইতে বেশি খাওয়া লাগবে এই মূলা, এই পুঁই শাক, এই বেগুন আর যা কিছু চাষ হয় জেলের ভেতর। মাগনেই যে 1 বছর খাওয়ালো, একটা পয়সাও তো চায় নাই এবং আমরাও দেই নাই। তাহলে এই যে একটা মেহমানখানা, এই মেহমানখানা কয়জনের নসিবে জোটে? এরকম মেহমানখানা বানিয়ে রাখা হয়েছে আমাদের মতো হুজুরদের জন্য। কে বিশ্বাস হয় না? এটা আমাদের মেহমানখানা। নাস্তিক বেঈমানরা ওরা এই জাতীয় মেহমানখানায় থাকে না। না হলে এই দেশে এখনো পর্যন্ত যেই পরিমাণ নবীর শানে গোস্তাখি হয়, আরে ওদের নেতাদের শানে গোস্তাখি করলে তখন তো বছরের পর বছর কারাগারে পড়ে থাকা লাগে। তো নবীর শানে যারা গোস্তাখি করেছে, কয়জন কয়দিন কারাগারে পড়ে থেকেছে, ওদের জন্য সবাই কাঁদে। আমি তো চিন্তা করতাম কারাগারে বসেও যে বাংলাদেশে নাকি অনেক মানবাধিকার সংস্থা আছে, বাস্তবেও তো আছে নাকি? নাই, আছে। ওরা মানবাধিকার নিয়ে কথা বলে, এমনকি মাঝে মধ্যে কারাগারেও আসে, এসে বিভিন্ন বন্দীদের থেকে সাক্ষাৎকার নেয়, কি সুবিধা কি অসুবিধা। কিন্তু একটা বছরের মধ্যে একদিনও দেখি নাই আমাদের কাছে আসে বা আমরা কেমন আছি, বেঁচে আছি নাকি মরে গেছি, এটা এসে শোনে। এমনকি রুটিন আছে, সপ্তাহে সপ্তাহে জেলার আসবে, জেল সুপার আসবে, সুখ দুঃখের কথা শুনবে। পুরো কারা জীবনের মধ্যে আমার মনে পড়ে শুধু মাঝখানে একটা টাইম আমাদের হুজুরদের আন্দোলন করতে হয়েছিল, বাইরের মুক্তাঙ্গনের পল্টনের আন্দোলন না, কারাগারের আন্দোলন। কিসের জন্য, কোন প্রেক্ষাপটে, কিসের ভিত্তিতে, এগুলো মাইকের সামনে বলা সম্ভব না, তাই বলছিও না। মনের কথা মনেই থাক, প্যাডের কথা প্যাডেই থাক। এগুলো যদি বলার মতো কোনো দিন পরিবেশ হয় তখন বলা যাবে ইনশাআল্লাহ। আর মনের মধ্যে শুধু স্মৃতি রেখে দিচ্ছি, যদি কোনোদিন সুযোগ আসে লিখবো ইনশাআল্লাহ। তো দেখা যাচ্ছে সেই যে একটা আন্দোলনের সময় শুধু আমরা নেতাজিদের চেহারা দেখেছি, যে তাদেরকে 2-4টা কথা বলতে পেরেছি, যদিও কিছু সুফল পাওয়া গিয়েছে, কিছু যায় নাই। বাকি সারা বছর তাদেরকে দেখিও নাই। আমাদেরকে এগুলো নিয়ে পর্যন্ত আন্দোলন করা লাগে যে একটু বিশুদ্ধ পানি দাও, গায়ে একটু রোদ লাগানোর ব্যবস্থা করে দাও। আরে কতক্ষণ খাঁচার ভেতর থাকা যায়, অন্তত দিনে 2-4 ঘন্টা একটু হাঁটাহাঁটি করতে দাও। আরে আমরা অসুস্থ হই, সপ্তাহে একদিন অন্তত অন্যদেরকে যেভাবে ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা রাখো, আমাদেরকে অন্তত একদিন হলেও একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দাও। এরকম মানবাধিকারের জন্য আন্দোলন করতে হয়েছে। বড় মজার বিষয়, বাংলাদেশের একটা দল, আমি নাম বলবো না, ওই সময় বাধ্য হয়ে আমাদের অনেকে চিন্তা করেছিল যে এই ব্যাপারে হাইকোর্টে একটা রিট করি, যে আমরা হুজুররা আলেম ওলামার একসঙ্গে যারা বন্দী হয়েছে সে 21 সালে, আমরা যে কি কষ্টে আছি, তাহলে প্রথমে আমরা হাইকোর্টে রিপোর্ট করি, যদি সুফল পাই তো পেয়ে গেলাম, না হলে আমরা পত্রিকায় রিপোর্ট করানোর বা কোনো সংবাদ চ্যানেলে এটা প্রচার করানোর ব্যবস্থা করি। তখন বাংলাদেশের বিশেষ একটা দলের সদস্য, আমি নাম বলবো না, কোনো ইঙ্গিত দেব না, আমাদের ধারণা ছিল তাদেরও ব্যাকগ্রাউন্ড যেহেতু ইসলাম, তাহলে তারা হয়তো আমাদেরকে এই লাইনে সাহায্য করবে। আর ওই সময় তার আইনজীবীদের মধ্যে ভাইরাল, মানে কিছু থাকে না, এক এক সময় এক একজনের মার্কেট ভালো থাকে। তো কারাগারের মধ্যে যেহেতু রেডিও অ্যালাউ, আমরা রেডিওর মধ্যে প্রায় এই কয়েকজনের নাম শুনতাম, বা পত্রিকাও যেহেতু অ্যালাউ, 4টা পত্রিকার মধ্যেও নামগুলো দেখতাম। আমরা ভেবেছিলাম এদের কাছে গেলে আশা করা যায় পয়সা লাগলে ফ্যামিলি থেকে ব্যবস্থা একটা করা যাবে, কিন্তু একটা না একটা সমাধান হয়তো হবে। কিন্তু বড়ই দুঃখের বিষয়, কয়েকজনের পেছনে ঘুরে ঘুরে একটা জবাবই পাওয়া গেল, হুজুর জঙ্গি মামলা যেহেতু, সুতরাং আমাদের কিছুই করার নাই। অন্য মামলা হতো খুনের মামলা, ধর্ষণের মামলা, ডাকাতির মামলা, চুরির মামলা, মাদকের মামলা,
যত নিকৃষ্ট মামলা হোক আমরা অবশ্যই সাহায্য করতাম, পয়সা লাগবে না, প্রয়োজনে মানবিকতার খাতিরে করতাম। কিন্তু এই লাইনে আমাদের কিচ্ছু করার নেই, না হলে দুদিন পর আমাদেরও বিপদে পড়ার আশঙ্কা আছে।